আমাকে আক্রমণ করার আগে তোমার স্মরণে রাখা উচিত ছিল যে কাল আমার দাস। এবার বলো, আমার থেকে কে রক্ষা করবে তোমাকে? তোমার ধর্ম, তোমার সত্য, তোমার রাম? মিত্র, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। সংকটে পড়লে কেবল শক্তির দ্বারাই বাঁচা সম্ভব। আর রাবণের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি নেই তোমার দেহে। নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও বানর। আপনি একজন রাজা মিত্র, আর একজন রাজার এত উত্তেজিত হওয়া উচিত নয়। আমরা ধর্মযুদ্ধ করতে এসেছি, অতর্কিতে আক্রমণ করতে নয়। আপনি আমাদের সেনাদলের প্রধান সেনাপতি। এভাবে উত্তেজিত হওয়ার কারণে যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে বানর সৈন্যদের কি উত্তর দিতাম আমি? দেবী রোমাকেই বা কি উত্তর দিতাম? আমি ভুল করে ফেলেছি প্রভু। আবেগের বশে খুব বড় ভুল করে ফেলেছি। আপনি যে সৈন্যদল নিয়ে এত দূর এলেন, আমি সেই সৈন্যদলকে ছেড়ে রাবণের সঙ্গে একা যুদ্ধ করতে চলে গেলাম। ক্ষমা করে দিন। উঠুন মিত্র। আপনি যুদ্ধের নায়ক, এই মহাসৈন্য দলের রাজা। আর একজন নায়কের কর্তব্য হল সকলকে একসঙ্গে নিয়ে চলা। নিজের নিয়ম পালন করুন, কেবল এই মুহূর্তের জন্য নয়, ভবিষ্যতের কথাও ভাবুন। আবেগের বশবর্তী হয়ে নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। রাবণের ওপর অতর্কিতে আক্রমণ করার দুঃসাহস দেখানো ভুল ছিল, কিন্তু নিজের ভুলকে সংশোধন করার প্রয়াস প্রশংসনীয়। নিজের সাহসের পরিচয় তো আপনি দিয়েছেন, এবার আপনার সামর্থ্যের পরিচয় দিন। আমরা শত্রুর সম্মুখে দাঁড়িয়ে আছি, আপনার বানর সৈন্যদলকে পথ দেখান, ওদের জন্য উদাহরণ স্বরূপ হন, আর এই যুদ্ধে আমার সহায়ক হন। এত বড় ভুল ক্ষমা করে দিয়ে আমাকে আপনি এত বড় দায়িত্ব অর্পণ করছেন। আপনার ভক্তকে পুনরায় তার মাথা তোলার সুযোগ দিচ্ছেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম। মুকুট সর্বদা রাজার মস্তকে শোভা পায়, সুখ
মহারাজ, কিষ্কিন্ধার রাজাকে তার মুকুট দিয়ে এসো। কোনো সংবাদ মহারাজ? প্রহারের পরে না থাকে সন্ধি, না সংবাদ। কি? হ্যাঁ, ওনার নাম হলো সুগ্রীব, দশাননের মতোই শক্তিশালী। সমস্ত লঙ্কাবাসী চিন্তিত। এখন সময় দুশ্চিন্তা করার নয়, বরং ভেবে দেখার। ভেবে দেখো, যে সেনাবাহিনীর একজন বানর লঙ্কেশের মস্তকে প্রহার করতে পারে, তাহলে যখন সেই সেনাদের নায়ক স্বয়ং রাবণের সামনে এসে দাঁড়াবেন, তখন উনি কি করবেন, কি হবে তখন? কাল প্রাতঃকালে দশানন বিশেষ সভা ডেকেছেন। আমি সভাতে গিয়ে সব সংবাদ নিয়ে আসব। কিন্তু সীতা, রাম কি করবেন যে লঙ্কাকে, লঙ্কেশকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি? উনি কি করে পারবেন? যিনি সাগরকে স্বয়ং পথ দেখাতে বাধ্য করেছেন, যিনি বানরদের যোদ্ধা বানিয়ে দিয়েছেন, তার কাছে কিছুই অসম্ভব নয় ত্রিজটা। আর এবার উনি এমন কিছু করবেন যা এর আগে কেউ কখনো ভাবেনি। প্রভু, আপনার পরিকল্পনা অতি উত্তম। আপনার সঙ্গ এবং লঙ্কার অভ্যন্তরীণ পরিকাঠামো না জানা থাকলে এই পরিকল্পনা কখনোই সফল হতো না। এবার সকলে মন দিয়ে শুনুন। রাবণের মনে হয় যে লঙ্কার চারিদিক সমুদ্রে পরিবেষ্টিত থাকা ওর সব থেকে বড় শক্তি, আর আমরা ওর এই শক্তিকেই ওর দুর্বলতায় পরিবর্তন করব। লঙ্কায় প্রবেশ করার 4টি মুখ্য দ্বার আছে: পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার আর দক্ষিণ দ্বার। আমরা লঙ্কায় পৌঁছানো সকল খাদ্য এবং যুদ্ধের সামগ্রী যাবার পথ বন্ধ করে দেব। লঙ্কা সম্পূর্ণভাবে ঘিরে ফেলব। না বাইরে থেকে কেউ যেতে পারবে, আর না ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে। এতে আমাদের 2টি লাভ হবে। প্রথমত, লঙ্কা দিনের পর দিন দুর্বল হবে, আর দ্বিতীয়ত, লঙ্কার সৈন্যদের মনোবল ভেঙে পড়বে। প্রভু, কোন সেনাপতি কোন দ্বারে থাকবে? প্রথমে বানর সৈন্যদের লঙ্কা ঘিরতে দিন, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কোন সেনাপতি কোন দ্বার সামলাবেন। সর্বপ্রথম দক্ষিণ দ্বার ঘেরাও করা হবে, কারণ সেটি সবথেকে কম সুরক্ষিত। তারপর একদল সৈন্য পশ্চিম দ্বারে যাবে, আর সময় নষ্ট না করে একদল সৈন্য পূর্ব দ্বারে যাবে। উত্তর দ্বারের পরিস্থিতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর সবথেকে বেশি সংবেদনশীল। যদি সেখান থেকে আক্রমণ হয়, তাহলে আমাদের সেনা এবং শিবির 2 আহত হবে। সেই জন্য এখানে পাহারা সবথেকে বেশি থাকবে। ওখানে আমি আমার সর্বশ্রেষ্ঠ নায়ককে পাঠাবো। তবে আমরা লঙ্কা ঘিরে নিশ্চিন্ত হতে পারবো না। আমাদের এই পরিকল্পনা দেখে রাবণ আর তার সৈন্য চুপচাপ থাকবে না। তাই সকল পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মহারাজ, 16 কোটি বানর রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সকল দুয়ারেই বানরদের আধিপত্য। পরিস্থিতি বড়ই জটিল মহারাজ। পথ দেখান এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাব? পরিস্থিতি খুবই সাধারণ প্রহস্ত, আর পথ সরল। আমাদের রামকে বধ করতে হবে। এই সংসারের সম্মুখে দৃষ্টান্ত স্থাপন করতে হবে রাবণের শক্তির। ওর সেনাদের সংহার এমন ভয়ঙ্কর হওয়া প্রয়োজন যাতে এই সমগ্র সংসার রাক্ষসদের নামে থরথর করে কাঁপে।
আগত যুগ যুগান্তর ধরেও যেন লঙ্কার উপর আক্রমণ করার সাহস কেউ না দেখায়। প্রমাণ করে দিতে হবে যে মহাদেবের এই ভক্ত লঙ্কেশ দশানন রাবণের সম্মুখে কেউ টিকতে পারবে না, তা সে নর হোক বা স্বয়ং নারায়ণ। তুমি প্রস্তুত? লঙ্কার শত্রুদের রক্ত ঝরানোর জন্য আমার তলোয়ার অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। তাহলে লঙ্কার যুবরাজ আর আমার সর্বোচ্চ সেনাপতি হওয়ার দায়িত্ব পালন করো। যুদ্ধনীতি প্রস্তুত করে অগ্রসর হও। তোমার সকল সিদ্ধান্তে আমার সমর্থন রইল। রাম আর ওর বানর সেনা অনুমানও করতে পারছে না যে কত বড় বিপদ ঘনিয়ে আসছে তাদের উপর। এখন আর অপেক্ষা কিসের দাদা? চলো এই লঙ্কায় আক্রমণ করি আমরা। ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছেন প্রভু। শত্রুদের প্রস্তুত হওয়ার সুযোগ কেন দেব? শীঘ্রই আমাদের বিজয় পতাকা উত্তোলন করা উচিত। কারণ এটি ধর্মযুদ্ধ হনুমান, আর ধর্ম সকলকেই সুযোগ দেয়, রাবণকেও। আর এই সুযোগ হবে অন্তিম। কিন্তু কেন দাদা? কারণ এতে কেবল রাবণ এবং তার সৈন্যদলেরই ক্ষতি হবে না, সৈন্যদলের পরিবার এবং তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রেষ্ঠ যুদ্ধ হল যুদ্ধ না হওয়া, আর সব থেকে ভালো যুদ্ধনীতি যুদ্ধ প্রত্যাহার করা। তাই শান্তি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করা হোক। রাবণকে এই অন্তিম সুযোগ দেওয়া আবশ্যক। প্রভু, কিন্তু এই শান্তি প্রস্তাব নিয়ে কে যাবে? জাম্ববান, আপনি সব থেকে বেশি অভিজ্ঞ এবং জ্ঞানী। আপনিই বলুন কাকে পাঠানো উচিত হবে? প্রভু, লক্ষণের ক্রোধের সঙ্গে আমরা সকলেই পরিচিত। সেখানে রাক্ষসেরা যদি কিছু করে বসে আর লক্ষণ নিজের ধৈর্য হারিয়ে ফেলে, তখন আপনার পরিকল্পনা অসফল হয়ে যাবে। আর হনুমান তো আগেই লঙ্কার ভক্ষক এবং লঙ্কেশের শত্রু হয়ে গেছে। তাকে পাঠানো অবসর নয়, যুদ্ধের সংবাদ দেওয়া হবে। আর মহারাজ সুগ্রীব কাল যা করেছেন, তারপরে রাবণ আর তার মধ্যে কোনো বাক্যালাপ হতেই পারে না। নল আর নীল সেতু নির্মাণে সক্ষম হলেও তারা বাক্যালাপে ততটা প্রখর নয়। আমাদের এমন কাউকে দরকার যে ন্যায়প্রিয় এবং শান্তিপ্রিয়, যে শক্তিমানও এবং বুদ্ধিমানও, যে বাকচাতুর্য এবং বাহুবলে নিপুণ, যে আচরণের সংযমী এবং একজন রাজার সঙ্গে কথা বলার যোগ্য পদে রয়েছে, যে আগামী রাজা। এ একেবারে সঠিক সিদ্ধান্ত দাদা। শান্তি প্রস্তাব নিয়ে অঙ্গদের যাওয়া উচিত। অবশ্যই প্রভু। অঙ্গদ আমার শিষ্য, ওর যোগ্যতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অঙ্গদ, প্রভু, আমি সেনাদের মধ্যে সবচেয়ে ছোট, আর এত বড় দায়িত্ব আমার উপর। এও আবশ্যক অঙ্গদ। শত্রুর জানা উচিত যে এই সৈন্যদলের সব থেকে ছোট সদস্য বুদ্ধি, শক্তি এবং নীতিতে কত প্রবল। আমি শান্তি প্রস্তাবের দায়িত্ব তোমাকে দিতে চলেছি অঙ্গদ। এই কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিনও। আমি আপনাকে হতাশ করব না প্রভু। জানি অঙ্গদ, আমার বার্তা রাবণকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিও। বলে দিও এটি অন্তিম বিকল্প এবং অন্তিম প্রস্তাব। যদি এখনো সে জেদে অটল থাকে, আমার সীতাকে ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধই অন্তিম বিকল্প হবে।
আর রাবণের অধর্মের লঙ্কার বিনাশ হবে। যাও অঙ্গদ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঙ্গদ, নিজের গুরুর মান রেখো। কোনো সংবাদ আছে হনুমান কাকা? খুব ধৈর্য সহকারে কাজ করবে অঙ্গদ। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত। কিন্তু হ্যাঁ, যদি কেউ প্রভু শ্রীরামের নামে কটু কথা বলে আর তাকে অপমান করে তাহলে একবার স্মরণ করো যে তুমি কার শিষ্য। শুনেছি শ্রীরাম শান্তি প্রস্তাবের জন্য একজন বানর দূত পাঠিয়েছেন। বিনা অনুমতিতে লঙ্কেশের সভায় অনুপ্রবেশকারী কে তুমি? আমি শ্রীরামের দূত। শ্রীরামের বার্তা নিয়ে এসেছি রাবণের জন্য। জয় শ্রীরাম। আরে কেউ লঙ্কেশকে সংবাদ দাও, ওই বানর আবার এসেছে। আরে অস্ত্রাগারের ভান্ডারটা রক্ষা করো, আবারও আমাদের লঙ্কাকে না জ্বালিয়ে দেয়। যোদ্ধা নই, দূত এসেছে শ্রীরামের বার্তা নিয়ে। লঙ্কেশের কাছে পৌঁছানোর পথ বলবে না নিজেই তৈরি করে নেব? আরে ওরা আবার ফিরে এসেছে। রাবণ, সোজা গিয়ে ডান দিকে যেতেই সভাগৃহ। নিতে দাও রাবণকে যুদ্ধের প্রস্তুতি। জয় শুধুমাত্র ধর্ম আর ন্যায়েরই হবে। আমার শ্রীরামের হবে ত্রিজটা। শুনেছি শ্রীরাম শান্তি প্রস্তাবের জন্য একজন বানর দূত পাঠিয়েছেন। কেন? যুদ্ধের আগে উনি কেন পাঠালেন দূত? এটাই তো পার্থক্য ত্রিজটা, আমার শ্রীরাম আর রাবণের মধ্যে। শ্রীরাম নিজের শত্রুকেও অন্তিমবার সুযোগ দেন ত্রিজটা। আরে আরে বসে থাকুন, আমি তো কেবল শ্রীরামের দূত। এখানে যখন শ্রীরাম আসবেন ওনার সম্মানার্থে তখন দাঁড়াতে পারেন। বিনা অনুমতিতে লঙ্কেশের সভায় অনুপ্রবেশকারী কে তুমি? মনে হয় আপনার শ্রবণ শক্তি কমে এসেছে। আমি শ্রীরামের দূত, আর আমার কোথাও যাওয়ার জন্য শুধুমাত্র শ্রীরামের অনুমতির প্রয়োজন, অন্য কারণ নয়। আমি শ্রীরামের বার্তা নিয়ে এসেছি রাবণের জন্য। জানি আমি কি সংবাদ পাঠিয়েছে ওই বনবাসী। যদি তুমি এখানে বালিপুত্র অঙ্গদ হয়ে আসতে তবে স্থান অবশ্যই পেতে, কিন্তু ওই বনবাসী আর তার মর্কট দূতের জন্য এই লঙ্কায় কোনো স্থান নেই। শান্তি প্রস্তাব পাঠিয়েছে। আরো একবার
সন্ধির প্রস্তাব দিয়েছে এক কাপুরুষের কাছে। এটাই আশা করেছিলাম। আর দেখো পাঠিয়েছে কাকে। একে তো বানর, তার উপরে বালক। প্রতিনিধি প্রতীক হয়ে থাকে। যে পাঠিয়েছে তার ব্যক্তিত্বের। শ্রীরামের ব্যক্তিত্বের কথা তুমি বলো না দশানন। তোমার চিন্তাধারার ঊর্ধ্বে উনি। আর তুমি যদি ওনার প্রতিনিধির কথা বলো, তবে শ্রীরাম আমাকে এখানে পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ওনার সেনার সবচেয়ে কনিষ্ঠ বালকও ওনার কাজ সম্পন্ন করার জন্য সক্ষম। আর তুমি যদি বানর হওয়ার কথা বলো, তাহলে এই বানর সেই মহারাজ বালির পুত্র, যিনি 6 মাস ধরে তোমার উপযুক্ত সৎকার করেছিলেন। মনে আছে তো? রাবণের সঙ্গে উপহাস। বালক, যদি আমি চাই এই মুহূর্তেই তোমার প্রাণ হরণ করতে পারি, কিন্তু আমি এমনটা করব না। কারণ তুমি আমার মিত্র বালির পুত্র, আমার পুত্র সম। আর মিত্রদের মধ্যে যুদ্ধ শোভা পায় না। কত লজ্জাজনক কথা এটা যে কিষ্কিন্ধার যুবরাজ, কিষ্কিন্ধার ভবিষ্যতের মহারাজ এক বনবাসীর চরণের দাস হয়ে বসে আছে। সেই বনবাসীর যে তোমার পিতাকে ছলনার দ্বারা হত্যা করেছিল। এমন তুচ্ছ কাজ তোমার শোভা পায় না। তুমি তোমার ব্যবহারকেই তো তুচ্ছ প্রমাণ করছো দশানন। কিষ্কিন্ধার যুবরাজকে, শ্রীরামের দূতকে নিজের সভায় বিরাজমান হওয়ার উপযুক্ত স্থান না দিয়ে, আর আমাকে উপযুক্ত স্থান না দেওয়ার অর্থ তুমি আমার প্রভু শ্রীরামকে অপমান করছো। আরে আমি সহ্য করতে পারবো না। তাই প্রথমে তুমি আমাকে তোমার সভায় উপযুক্ত স্থান দাও, তারপরে আমি তোমায় শ্রীরামের বার্তা দেব। যদি তুমি এখানে বালিপুত্র অঙ্গদ হয়ে আসতে, তাহলে স্থান অবশ্যই পেতে। কিন্তু তুমি এখানে সেই বনবাসীর দূত হয়ে এসেছো, যার জন্য তার নিজের রাজ্যেই কোনো স্থান নেই। যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, সেই বনবাসী আর তার মর্কট দূতের জন্য আমার এই লঙ্কায় কোনো স্থান নেই। বানর সেনার সঙ্গে লঙ্কায় পৌঁছলেন স্বয়ং শ্রীরাম। কিন্তু রাবণ কি চিনতে পারবে নারায়ণের অবতারকে? ধর্ম আর অধর্মের সবচেয়ে বড় মহাযুদ্ধ।